শিক্ষা থেকে, এবং এই কারণে আজকে নারীর ক্ষমতায়ন ঘটেছে। তো এই নারীর ক্ষমতায়ন ঘটবার জন্য আমাদের পার্লামেন্টই বলেন আপনি বা তৃণমূলই বলেন, সেখানে নারীরা যে আজকে নেতৃত্ব দিচ্ছে, এগিয়ে এসেছে, এটি কিন্তু জোর করে, যেমন আগে সংগ্রাম আমাদের ৭২-এর সংবিধানে যে সংরক্ষিত রাখা হতো, সেখানে বলা হতো যে, পরবর্তীতে বলা হয়েছে যে ৩০ সেট অলংকার। আজকে টকশোতে দাঁড়িয়ে পেপার পত্রিকায় কিন্তু আমরা সেই শব্দটি আর দেখছি না। তার মানে এখন অলংকার অবশ্যই নেই, এটা অহংকার হয়ে গেছে, কারণ অবশ্যই অনেক উন্নতি হয়েছে, এমনকি সংরক্ষিত আসন থেকে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে। এবং নির্যাতনের বিষয়টি আরেকটু দেখেন। আচ্ছা, নির্যাতনের যাওয়ার আগে এখন যদি আমি ব্রেকে না যাই তাহলে আমি নির্যাতনের শিকার হব। আরিফা আপা, আপনার কাছে যাব, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, যাচ্ছি একটু বিরতিতে, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আরিফা জেসমিন, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো যে আপনি দুই ধরনের, মহিলা দলেও ছিলেন আবার মূল দলেও ছিলেন, তো মহিলা দল থেকে মূল দলে আসার প্রক্রিয়াটা কেমন? এটা কি খুব বেশি চ্যালেঞ্জিং? কিছুটা তো চ্যালেঞ্জিং বটেই, যেহেতু এটা বললাম আগেই, আমি এর আগেও বলেছি, যেটা পিতৃতান্ত্রিক একটা অবস্থা আমাদের দেশের মধ্যে বিরাজমান। দৃষ্টিভঙ্গি সবারই একই রকম, অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক সময় তাকে তার সত্যিকারের যোগ্যতা সম্পন্ন জায়গায় তাকে দেওয়া হয় না বিভিন্ন কারণে। তবে আমি এই কথাটা বলতে পারি যে আমাদের যে দলের যে প্রধান, যিনি আমাদের দলের এই প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যখন এই দল প্রতিষ্ঠা করেছেন তার ৯ দিন পরেই নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল তিনি গঠন করেছেন। এবং নারীর ক্ষমতায়ন, নারীর শিক্ষা, নারীর বিভিন্ন কর্মসংস্থানের জন্য তিনি জাতীয় মহিলা সংস্থা করেছেন, মহিলা বিষয়ক মন্ত্রণালয় করেছেন। সব এই, আমি ওই দিকেও যেতে চাচ্ছি না। আমাদের দলের যারা প্রধান আছেন, দলের যারা উপরের স্তরে আছেন, তারা এখন ওই যে 33% নারী, এই বিষয়টার উপর গুরুত্ব দিচ্ছেন এবং বলছেন যে 33% নারী তৃণমূল থেকেই যেন আসে প্রতিটা কমিটিতে। তো অনেকটা হচ্ছেও সেরকম যে বিভিন্ন জেলাতে আমাদের যে সম্মেলনগুলি হচ্ছে, অনেক জেলাতে প্রায় 15% 20% আসছে, আবার কোনো কোনো জেলাতে আবার আসছেও না, কোনো কোনো জেলাতেও আসছে না। তবে আমি যেটা বলতে চাচ্ছি, আমার যে অপু উকিল যে কথাটা বললেন যে ওনার নেত্রী অনেক চাচ্ছেন নারীদের প্রতিষ্ঠার জন্য, অনেক কাজ করছেন, এটা আমার নেত্রী অনেক কাজ করেছেন। তো আমি একটা কথা যদি এখন বলি অপু উকিল যে 154 জন বিতর্কিত যে সংসদ সদস্য হয়ে গেল, 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা হয়ে গেলেন, এখানে কেন 154 জনের মধ্যে 50 জন মহিলা দিয়ে দিলেই তো 50 জন নারী আসছে কি? তাহলে সুতরাং এই কথা বলে শুধু হবে না, অপরচুনিটি লস্ট হয়েছে। আচ্ছা শামীমা আপা, আপনার কাছে একটু পরে আসব, আহমেদ আজম ভাইয়ের কাছে যাব। কিন্তু প্রকৃতপক্ষে আমরা দলের কথা এখানে বলতে যাচ্ছি না, নারীদের অবস্থানটা কি সেটা আমরা বলতে যাচ্ছি। এখন আমাদের যেটা দরকার, পরিবেশটা সুন্দর হওয়া দরকার, আমাদের যেটা অবশ্যই সেইটাই জানতে যাব আহমেদ আজম যেটা বর্তমানে নেই, গণতান্ত্রিক পরিবেশ। আসলে এখন নারীরা উঠে আসছেন এবং তাদেরকে আরো বেশি মেইন স্ট্রিমিং করার জন্য সত্যিকার অর্থে সবার কি কি দিকে উদ্যোগ নেওয়া প্রয়োজন মনে করেন? একটা তো অবশ্যই মাইন্ডসেটের চেঞ্জ, সেটা ওনারা বলছেন, এটা ছাড়া আমার মনে হয় যে সবার আগে দরকার নারীদের শিক্ষা, এবং সেই শিক্ষার জন্যেই সবার আগে সকলকেই এই নারী শিক্ষার উপরে উদ্যোগী হতে হবে, এবং এই নারী শিক্ষা যাতে করে নিশ্চিত করা যায় একেবারে শতভাগ, সেই চেষ্টাটা থাকতে হবে। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বললেন, 91-তে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠন করলেন, তখনও কিন্তু এসএসসি না এইচএসসি পর্যন্ত নারীদের বিনা বেতনে অবৈতনিক লেখাপড়ার সুযোগ তৈরি করে দিলেন। অন্যান্য রাজনৈতিক দলও করেছেন, যারা যতটুকু যেভাবে পেরেছেন করেছেন। আমি আমার নেত্রীর কথা বললাম এবং আমার নেতার কথা উনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের জন্য অনেক কিছু করেছেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এইচএসসি পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছেন, বই দিয়েছেন, অনেক কিছু করেছেন। তো আমি মনে করি যে শিক্ষাটা যখনই নিশ্চিত হয়ে যাবে আমাদের নারীদের, তখন তারা আস্তে 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 বিভিন্ন জায়গায় তাদের মেধার বিকাশে তারা কাজ করবেন। ইতিমধ্যেই আপনি দেখবেন যে বিভিন্ন অফিস আদালতে
নারীরা কিন্তু খুব ভালো দক্ষতার পরিচয় দিচ্ছে। আপনার আমি দেখছি যে ক্রিকেটের ভাষ্যকার হিসেবেও বাংলাদেশে অনেক নারীরা এসছেন ভাষ্যকার হিসেবে, প্রত্যেকটা ম্যাচেই দেখতে পাচ্ছি। কাজেই যেভাবে তারা এগুচ্ছেন আমি মনে করি যে এটা আমার কাছে মনে হচ্ছে যে একেবারে বৈপ্লবিকভাবেই তারা এগুচ্ছেন। তারা যেভাবে এগুচ্ছেন খুব বেশি সময় লাগবে না, তারপরেও কিছু সময় তো তাদেরকে দিতেই হবে। আর সেই সময়টাতে আমরা যারা পুরুষরা আছি আমাদের তাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে হবে, এটা আমার ধারণা আর কি। আর এর বাইরে যে কথাটা আপনি এর আগেও বলেছেন, আমিও বলেছি যে পরিবেশটা সেইভাবে নারীদেরকে দিতে হবে। নারী এবং পুরুষ এ চিন্তাটা করা যাবে না, আমরা সকলেই সমান এবং সকলের সমান উদ্যোগের মধ্য দিয়েই এই সমাজটার উন্নতি হবে এবং সমাজের পাশাপাশি রাষ্ট্র উন্নতি ঘটবে। এই চিন্তাটা থেকেই আসলে নারীরা এগিয়ে যাবে এবং সেই দিক থেকেই আমাদের চিন্তা করা উচিত। নারী তার দিকে অন্য চোখে বা আর চোখে তাকানো যাবে না, সেই সময় এখন আর নেই। বিশ্বটা অনেক এগিয়ে গেছে এবং বাংলাদেশও কিন্তু আজকে অনেক এগিয়ে এসছে। এই যে ইফটিজিং এর বিষয়টা মাঝখানে উঠে এসেছিল, এত বেশি মানে জনসচেতনতা এই ইফটিজিং এর বিরুদ্ধে তৈরি হয়েছে, এখন কিন্তু এটা অনেকটা আগের চেয়ে অনেক কমে এসছে। তারপরে আপনার আইনটাও সেরকম থাকতে হবে। যেমন এই যে এর আগে প্রচুর পরিমাণে দেখেছি যে নারীদের উপরে যে অ্যাসিড নিক্ষেপের ঘটনা, এই অ্যাসিড নিক্ষেপের ঘটনাও আইন যখনই খুব বেশি কড়াকড়ি হয়েছে এবং প্রয়োগটা কড়াকড়ি হয়েছে তখন কিন্তু এটা অনেকটা নিয়ন্ত্রণে এসছে। অতএব আমি মনে করি একদিকে শিক্ষা, আরেকদিকে আইনের কঠিন প্রয়োগ, এই দুটোর সমন্বয় থাকলে এবং আমরা পুরুষরা যদি সহযোগিতার হাত বাড়াই, অবশ্যই আগামী দিনে বাংলাদেশ অনেক দেশের তুলনায় নারীরা মেধাবী এবং নারীরা এগিয়ে যাবে বলে আমি। মাহমুদ আজম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা জানি যে আপনার অন্য একটি অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি চলে যাবেন। শামীমা শাহরিয়ার, আপনার কাছে যাব। আমি কি বিদায় নিতে পারি? অবশ্যই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শামীমা, আপনার কাছে যাব যে পরিবারে আসলে পরিবেশটা কিরকম হওয়া দরকার, এই ব্যাপারটা আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো। একটু বিরতির পরে জানতে চাইবো যে বিশেষ করে নারীদের ক্ষেত্রে পরিবার কতটুকু সহায়তা হলে, কতটুকু সাপোর্টিভ হলে আসলে এগিয়ে যাওয়া সম্ভব হয়। আজকে বাংলাদেশে যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি।